স্বাগত। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে আমরা অনেক সচেতন হয়ে গেছি, তাই না? এই সচেতনতার কারণে আমরা বাসায় থাকছি, বাসার মধ্যে থাকছি, তাহলে আমাদের অনেক সময়, এই অনেক সময়ের মধ্যে কিছুটা সময় আমাদের কোথায় কাজে লাগাতে হবে বলতো? পড়াশোনায় কাজে লাগাতে হবে। যেহেতু সরকার কর্তৃক আমাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত আকারে সিলেবাস দিয়েছে, যার উপর ভিত্তি করে আমাদের কি করতে হচ্ছে? অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো যেন একটু ভালো করে লিখতে পারো, এই জন্য ক্লাসগুলো আমরা পুনরায় কি করছি? তোমাদের সাথে আবার আলোচনা করছি, যেন তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়। কিন্তু তোমাদেরকে এই জন্য কি করতে হবে? ক্লাসগুলো মনোযোগ দেখতে হবে, তার সাথে বাসায় বসে বসে পড়াগুলো একটু করে রিডিং করতে হবে, যেন খুব সুন্দর করে লিখতে পারো। আসো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অমর একুশে প্রবন্ধ নিয়ে। অমর একুশে লিখেছে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম আমাদের জন্য লিখেছে অমর একুশে। এটা অমর একুশে মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা হয়েছে এই প্রবন্ধটি। ভাষা আন্দোলনের সময় কিভাবে শুরু হলো আর এখানে কে কে প্রাণ দিয়েছিল, সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের প্রবন্ধ থেকে জানতে পারবো। তাহলে শিক্ষার্থী, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে আমরা এরকম ভাবে 21শে ফেব্রুয়ারি কি করি বলতো? শহীদ মিনারে ফুল দিতে যাই। কখন ফুল দিতে যাই? প্রভাত ফেরি, যেটা অনেক ভোরবেলায় করি, খালি পায়ে শহীদদের উদ্দেশ্যে, শহীদদের স্মরণে আমরা শহীদ মিনারে যাই এবং সেখানে যে আমরা ফুল কি করি? ফুল দিয়ে আসি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আর এটাই হচ্ছে আমাদের অমর একুশে। আজকে আমরা অমর একুশে পাঠ করার পর গল্পটা প্রবন্ধটা পড়ার পরে কি শিখবো দেখে নাও। 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে বলতে পারবে। 1952 সাল যখন কি হয়েছিল? ভাষার জন্য যুদ্ধ হয়েছিল, ভাষার জন্য লড়াই করেছিল এবং লড়াই করে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে করেছে, প্রতিষ্ঠা করেছে। এই 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আমরা বলতে পারবো। 144 ধারা জারি করেছিল নুরুল আমিন সরকার, সেই সম্পর্কে আমরা লিখতে পারবো। 144 ধারা যেটা জারি করে কি করা হয়েছিল? প্রতিবাদ, মানে আমাদের যে আন্দোলনটাকে সেটাকে স্থায়িত করার চেষ্টা করা হয়েছিল, সেই সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো বা লিখতে পারবো। এই গল্পটি পাঠের মাধ্যমে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামী জীবনের পরিচয় পাওয়া যায় এবং শহীদ মিনার স্থাপনের ইতিহাস লিখতে পারবে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আর এই বাংলা ভাষা কি করতে চেয়েছিল? পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু বাঙালি ও সচেতন, নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে পারে, আর সেই সংগ্রামের পরিচয় কিন্তু আমরা এই আজকের প্রবন্ধ অমর একুশে থেকে জানতে পারবো। আর প্রথম শহীদ মিনার কিভাবে স্থাপন করা হয়েছিল, সেই শহীদ মিনারের গল্পটা আমরা আজকে জানবো। এবার আসি আলোচ্য বিষয়। যে আলোচ্য বিষয়গুলো তোমরা কি করবে? তোমাদের খাতায় খুব সুন্দর করে লিপিবদ্ধ করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বানান সতর্কতা, শব্দার্থ মূল্যায়ন। এগুলো হচ্ছে আমরা আলোচনা করব। উদ্দেশ্য, কি উদ্দেশ্য আমরা জানবো আজকে বলতো? কেন আমরা অমর একুশে প্রবন্ধটা করব? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি করা। আমাদের এই ভাষার জন্য যারা কি করেছিল? লড়াই করেছিল, তাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে যারা কি করেছিল? প্রথমে খাজা নাজিমউদ্দিন কি করলো? একটা নিখিল ঢাকায় যে নিখিল মুসলিম লীগে সেখানে কি করলো? সভা ডাকে এবং সেখানে ঘোষণা দিয়েছিল। কি ঘোষণা দিয়েছিল পরে জানি, তার আগে আমরা জেনে নিলাম যে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা যাবে এই প্রবন্ধ পড়ার শেষে। এবার আমরা আসি লেখক পরিচিতিতে। আমাদের আজকে পাঠ্য অমর একুশে প্রবন্ধটি লিখেছে রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1934 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি 1934 খ্রিস্টাব্দে বর্তমান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে চাঁদপুর জেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেছে রফিকুল ইসলাম। কত তারিখে? 1934 খ্রিস্টাব্দে। তারিখ হচ্ছে 1 জানুয়ারি। তার পিতার নাম ছিল জুলফিকার আলী এবং মায়ের নাম ছিল জান্নাতুন নেসা। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি মূলত
গবেষক। নজরুলকে তিনি লেখালেখি করতেন, নজরুল কেন্দ্রিক তার লেখালেখিগুলো ছিল নজরুল কেন্দ্রিক। তিনি তাই বলা হচ্ছে তিনি ছিলেন মূলত নজরুল গবেষক। তার উল্লেখযোগ্য সাহিত্য সাধনার মধ্যে দেখো নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বীরের রক্তস্রোত, মাতার এই অস্ত্রধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন ও শহীদ মিনার। তারপরে বলছে কিশোর কবি নজরুল। এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলি তিনি কি করেছেন, লিখেছেন। এবার আমরা আসি তার পুরস্কার। তিনি কি কি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? তিনি নজরুল একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন, যেটা পশ্চিমবঙ্গ নজরুল একাডেমি পুরস্কার পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক তিনি লাভ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি রবি প্রতিষ্ঠা অনেক একজন গুণী লেখক, যার সাহিত্য অনেক সমৃদ্ধ এবং তিনি পুরস্কার এবং সম্মাননা অনেকগুলো পেয়েছেন। এবার আমরা আসি মূল আলোচনায়। আমাদের আজকের পাঠ অমর একুশে। অমর একুশে একটা প্রবন্ধ। যদি বলা হয় কি জাতীয় রচনা, তখন তোমরা কি বলতে পারো? প্রবন্ধ। অমর একুশে 1952 সাল, তাই না? এই 1952 সালে খাজা নাজিমুদ্দিন কি করলো, নিখিল মুসলিম লীগ যেখানে সভাপতিত্ব করছিলেন এবং সেই সভাপতিত্বে তিনি ঘোষণা দিলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন বাঙালি কি করলো, ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়লো। আর এই প্রতিবাদে যখন প্রতিবাদে ফেটে পড়লো তখন নুরুল সরকার 144 ধারা জারি করলো। এই 144 ধারা ভঙ্গ করার জন্য ছাত্র সমাজ কি করলো, প্রবল আন্দোলন শুরু করলো। আর সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা কি পেয়েছি, আমাদের আজকের এই মাতৃভাষা, আমাদের এই বাংলা ভাষা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অমর একুশে শীর্ষক প্রবন্ধে মহান ভাষা আন্দোলনে সংরক্ষিত ইতিহাস তুলে ধরা হয়েছে। এই যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, এটা তো একটা ইতিহাস, তাই না? আমরা তো দেখিনি ভাষা আন্দোলন। কত সালে ভাষা আন্দোলন হয়েছিল বলতো? 1952 সালে। আর আমরা এখন বর্তমানে কত সালে করছি? আমরা 2020 সালে আছি। তাহলে এইটা হচ্ছে আমরা অবশ্যই দেখিনি, কিন্তু আমরা এই ইতিহাসটা সবাই জানি যে ইতিহাসটা কি করা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে, সংরক্ষিত এই ইতিহাস তুলে ধরা হয়েছে। 1952 সালে 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে কত তারিখে? 26 জানুয়ারি তিনি ঘোষণা করেছিলেন। এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। পূর্ব পাকিস্তানের যে মানুষ ছিল বাঙালি, আর তাদের সাথে কি করা হয়েছিল? বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। কারণ তারা চাচ্ছিল যে শুধুমাত্র উর্দুই হোক একমাত্র রাষ্ট্রভাষা। ফলে ছাত্র সমাজ কি করেছিল? প্রতিবাদে ফেটে পড়েছিল এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। শুধু তাই নয়, আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ ও ছাত্র লীগ সহ প্রভৃতি রাজনৈতিক সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলো সবাই মিলে সর্বদলীয় কর্মপরিষদ গঠন করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে সূত্রপাতটা হয়েছিল সেটা হচ্ছে 1952 সালে 26শে জানুয়ারি। কার কথাতে? খাজা নাজিমুদ্দিন যখন ঘোষণা দিয়েছিল। এই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আমরা তৎপর হয়ে গেছিলাম যে না, আমাদের সাথে পাকিস্তানিরা কি করছে? চরম বিশ্বাসঘাতকতা করছে। আর এই বিশ্বাসঘাতকতা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য, আমরা আন্দোলনে প্রতিবাদে ফেটে পড়ার জন্য জানুয়ারি মাসে কি করলাম? 30 জানুয়ারি ছাত্র সমাজ কি করলো? একটা কর্মপরিষদ গঠন করলো, যার নাম কি? সর্বদলীয় কর্মপরিষদ। এবার আসি আমরা পরের অংশে। দেখো, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গঠন করলো বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। তাহলে আমরা দেখলাম ছাত্র সমাজ কি করেছে? সর্বদলীয় কর্মপরিষদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি করলো? শিক্ষার্থীরা গঠন করলো বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 4 ফেব্রুয়ারি 1952 সাল। 4 ফেব্রুয়ারি 1952 সাল একটা কি করলো? ওরা হলো প্রতিবাদ করলো, হরতাল পালন করলো, করার জন্য কর্মসূচি করলো এবং সেই দিন তারা স্থির করলো 1952 সাল। আর 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করলো? একটা সংগঠন করলো, যার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ এবং সেখানে স্থির করা হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হবে রাষ্ট্রভাষা দিবস। আর যেটা হলো কি করা হবে? পালন করা হবে, রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করবে। এই সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। অর্থাৎ 1949 সাল থেকে কিন্তু দীর্ঘটা সময় হচ্ছে শেখ মুজিবুর রহমান কি করা হচ্ছে? কারাগারে বন্দী করে রাখা হয়েছে, যেখানে আবদ্ধ করে রাখা হয়েছিল। তাহলে কত সালে শেখ মুজিবুর রহমানকে বন্দী করেছিল? 1949 সালে। তাহলে 49 সালে বন্দী। এই সময়টায় দেখো শেখ মুজিবুর রহমান কি করছিল? কারাগারে বন্দী ছিল। আর শেখ মুজিবুর রহমান আর মহিউদ্দিন মিলে এই কারাগারের মধ্যে 16 ফেব্রুয়ারি অনশন শুরু করলো। কিসের জন্য? ভাষা
আন্দোলনকে আরো বেগবান করার জন্য তারা কারাগারের মধ্যে বা জেলখানার মধ্যে অনশন শুরু করলো। তাদের এই অনশন দেখে এই আন্দোলনটা কি হলো, আরো নতুন মাত্রা লাভ করলো, অর্থাৎ এই আন্দোলন আরো বেগবান হয়ে উঠলো। আরো কিভাবে এটাকে রক্ষা করা যায় এই জন্য আরো ছাত্র সমাজ তৎপর হয়ে উঠলো। এখানে ছাত্র হলে, লাইব্রেরিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে কি করলো, তারা সমাবেশ করলো, তারা একত্রিত হলো এবং ভাষা আন্দোলনের জন্য কি করলো, ঝাঁপিয়ে পড়ার জন্য বিভিন্ন রকম সংগ্রাম করলো। পুলিশ কিন্তু দেখো এখানে পুলিশ কি করছে, পুলিশ এই আন্দোলনটাকে কিভাবে রুখে দিবে এই জন্য হঠাৎ করে কাদানি গ্যাস নিক্ষেপ করছে, গুলি নিক্ষেপ করছে, আর এতে করে অনেক লোক নিহত হলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে হলো কত সালে শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, 1949 সালে থেকে কারাগারে ছিলেন। আর যখন তারা হলো কি করলো, কারাগারের মধ্যে অনশন শুরু করলো, সেটা ছিল 16 ফেব্রুয়ারি। আর এই অনশনের পরে কিন্তু শেখ মুজিবুর রহমানকে কোথায় জেলখানা থেকে তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হলো, কারাগার থেকে স্থানান্তর করা হলো। তাহলে ভাষা আন্দোলনে নতুন মাত্রা কেন লাভ করেছিল, কারণ শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ ওরা নতুন আন্দোলনকে আরো বেগবান করার জন্য অনশন শুরু করেছিল। এবার আসে 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 41 ধারা জারি করেন। তাহলে কত তারিখে 41 ধারা জারি করা হয়েছে প্রশ্ন যদি আসে তাহলে তোমরা বলতে পারবে 20 ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার কি করলো, 41 ধারা জারি করলো। বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ 41 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিলেন। এবার আসি 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সফলতার সঙ্গে ধর্মঘট পালন করেন এবং সিদ্ধান্ত নিলেন সেই অনুযায়ী তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভাঙার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে এগিয়ে আসেন। এই সংগ্রামে কি করলো, বহু ছাত্রছাত্রী আহত হলেন এবং এর সাথে সাথে তোমরা তো হয়তো এই নামগুলো পরিচিত তোমাদের কাছে না, রফিক উদ্দিন, জব্বর, আব্দুল বরকত, এরা কিন্তু এই সময় কি হলো, শহীদ হলো। এবং 22 ফেব্রুয়ারি ঢাকা রাজপথ উত্তাল হয়ে উঠলো। বহু লোক হতাহতের সঙ্গে এই দিনটি থেকে শহীদ হয় শফিউর রহমান, আব্দুল আওয়াল সহ কিশোর, ওহিউল্লাহ আর আরো অনেকে। আর এদের কি করলো, এদের স্মরণ করার জন্য হঠাৎ করে 22 ফেব্রুয়ারি যখন তারা শহীদ হলেন তখন কি করলো, 23 ফেব্রুয়ারি তাদের স্মরণে হঠাৎ করে প্রথম শহীদ মিনার কিন্তু নির্মাণ করা হলো। আর এই শহীদ মিনারটা 24 তারিখে এই যে শফিউর রহমান দেখছিল এনার বাবা ওই সেই শহীদ মিনারটা উদ্বোধন করলেন, কিন্তু পুলিশ কি করলো, ওই শহীদ মিনারটাকে ভেঙে ফেললো, ধ্বংস করে ফেললো। আর যখন ধ্বংস করে ফেললো তখন কিন্তু এই আন্দোলন আরো বেগবান হয়ে উঠলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাষা আন্দোলনের জন্য আমরা এখানে কয়টা নাম দেখতে পাচ্ছি বলো, যে এখানে দেখতে পাচ্ছি রফিক উদ্দিন, জব্বর, আব্দুল বরকত, এরা সহ আরো অনেকেই কি হলো, শহীদ হলেন। নাম না জানা অনেকেই এর মধ্যে কি হলো, নিহত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে। পরিশেষে বলা যায় বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেছে কবে, এই যে এতগুলো আন্দোলনের পরে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করেছে। আর 21 ফেব্রুয়ারি আমরা তাই কি পালন করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটাকে আমরা পালন করি। দেখো ছবিতে তোমরা কতগুলো আন্দোলনের দিকে রাষ্ট্রভাষা বাংলা চাই, মানি না, মানবো না, এই যে এইটার জন্য এগুলোর জন্যই কিন্তু আমরা কি করেছি, আন্দোলন করেছি। আমাদের এই মাতৃভাষা বাংলাকে নিজেদের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করলাম। উর্দুকে নয়, বাংলাই হবে একমাত্র আমাদের রাষ্ট্রভাষা, আর উর্দু নয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের আন্দোলন সফল হয়েছে। তাহলে আমরা দেখলাম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কি করলো, অনেকে শহীদ হলো এবং বাংলাদেশে তুমুল একটা আন্দোলন শুরু হয়েছিল। উর্দুকে বাদ দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করলাম, তাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি গল্পের নাম অমর একুশে সার্থক। এখানে কিছু ছবি লক্ষ্য করো, এগুলো সেই সময়কার কিছু ছবি যেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে। এবার আসি মূল্যায়নে। আমাদের এতক্ষণ আমরা কি আলোচনা করলাম, অমর একুশে প্রবন্ধটি। এই প্রবন্ধ পড়ার পরে তোমরা অবশ্যই অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই প্রশ্নের উত্তরের মধ্যে কিছু প্রশ্ন আমরা এখানে দেখি। 4 ফেব্রুয়ারি কি স্থির করা হলো? 4 ফেব্রুয়ারি স্থির করা হলো 21 ফেব্রুয়ারি ভাষা দিবস রূপে পালিত হবে। অমর একুশে প্রবন্ধটি কাদের উদ্দেশ্যে লেখা হয়েছে? অমর একুশে প্রবন্ধটি ভাষা শহীদদের উদ্দেশ্যে লেখা হয়েছে। কবে নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশন বসে?
আমরা দেখতে পাচ্ছি 1952 সালে 26শে জানুয়ারি দিল্লির পাকিস্তান মুসলিম লীগের অধিবেশন বসে, যার আহ্বান করে খাজা নাজিমুদ্দিন। প্রথম শহীদ মিনারটি উদ্বোধন করে কে? আমরা গল্পের মধ্যে, আমরা প্রবন্ধের মধ্যে দেখেছি শফিউর রহমানের বাবা প্রথম শহীদ মিনারটি উদ্বোধন করে। জেলে কে কে অনশন করে? আমরা গল্পের মধ্যে জেনেছিল, প্রবন্ধের মধ্যে আলোচনায় আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমান কত সাল থেকে বন্দী ছিল? 1949 সাল থেকে বন্দী ছিল, এবং তার সাথে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন দুজন মিলে কি করলো? এই জেলখানার মধ্যে তারা অনশন শুরু করেছিল 16 ফেব্রুয়ারি। তাহলে আমরা মোটামুটি প্রশ্নগুলো আয়ত্ত করে ফেলেছি। তোমরা বাসায় এগুলো কি করবে? খুব সুন্দর করে চর্চা করবে, বারবার রিডিং করবে, দেখবে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখাগুলো খুব সুন্দর হবে, চমৎকার হবে, আর সবসময় বানানের উপরে যত্নশীল হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাষা আন্দোলনের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, এটা সবসময় তোমাদের কাছে কাম্য থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।